স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, জীবনের প্রতিটি গল্প একরকম নয়। কিছু গল্প আছে যা শুনলে আমরা বুঝতে পারি সংগ্রাম কতটা কঠিন হতে পারে, আবার একজন মানুষের ভেতরে লুকিয়ে থাকা শক্তি কতটা অসাধারণ হতে পারে। দর্শক, আজকের পর্বে আমরা পরিচিত হব এমন একজন মায়ের সঙ্গে, যিনি একদিকে একজন কর্মজীবী নারী, অন্যদিকে একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের একমাত্র ভরসা। জীবনের এক কঠিন সময়ে তার জীবনসঙ্গী তাকে এবং তার সন্তানকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু থেমে যাননি তিনি। প্রতিদিনের যুদ্ধ, অর্থনৈতিক সংকট, সন্তানের চিকিৎসার চিন্তা, সব কিছুর মাঝেও তিনি লড়াই করে যাচ্ছেন একজন সাহসী মা হিসেবে, একজন সাহসী নারী হিসেবে। দর্শক, আজ আমরা শুনব অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন এই সন্তানকে নিয়ে এই সিঙ্গেল মাদারের এই সাহসী পথ চলার অভিজ্ঞতার কথা। চলুন দর্শক, পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথির সঙ্গে। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত আছেন সাহসী মা সাবিনা সুমি, সিনিয়র সাব এডিটর, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, এবং আর উপস্থিত আছে একজন ছোট্ট অতিথি, সাবিনা সুমির অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তান সামিন ইয়াসার সোয়াদ। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আর দর্শক, প্রথমে চলে যাব আমার সেই ছোট্ট বিশেষ অতিথি সামিন ইয়াসার সোয়াদের কাছে। সোয়াদ, সোয়াদ, তুমি কি করছো? কি করছো তুমি, বলো, বলবে না? সোয়াদ, আপনারা দেখতেই পাচ্ছেন সোয়াদ দাঁড়িয়ে আছে ঠিক এই মুহূর্তে। সে বসে নেই, অনেক ব্যস্ত মোবাইল নিয়ে। একটু কথা বলার চেষ্টা করি। সোয়াদ, সোয়াদ, তুমি কি করছো? তুমি কি করছো বাবা? সোয়াদ, তুই মোবাইলে কি করছো? কি দেখছো? আমরা কি একটু সিটে বসবো সোয়াদ? একটু বসে, একটু বসে, একটু বসে, একটু হাত ধরি তো আনতে, আমরা একটু বসি তো। সোয়াদ, সোয়াদ অনেক ব্যস্ত এই মুহূর্তে মোবাইল নিয়ে। একটু আগে তার কাছে ছোট্ট একটি খেলনা ফ্যান ছিল, সেই ফ্যানটা নিয়ে সে অনেক ব্যস্ত ছিল। সে এত বেশি এক্সাইটেড, কখনো লাফাচ্ছে, কখনো পিছনে ফিরে দেখছে যে কি হচ্ছে পেছনে। এই যে পেছনের যে LED, সেখানে কি চলছে সেটা তাকে আকর্ষণ করছে। আবার কখনো সামনে তাকাচ্ছে, কখনো দুই হাত ক্ল্যাপ করে সে তার এক্সাইটমেন্ট বোঝাচ্ছে। আসলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের তো একটি বড় সমস্যা হচ্ছে, তারা তাদের ভেতরে কি হচ্ছে, তাদের কি অনুভূতি জাগছে, সেই বিষয়গুলো তারা কোনোভাবেই প্রকাশ করতে পারে না। আমাদের সোয়াদ আসলে চেষ্টা করেছে তার মতো করে বোঝাতে যে তার কেমন লাগছে। আমরা বুঝতে পারছি সে অনেক বেশি এক্সাইটেড। একে তো নতুন একটি পরিবেশে এসেছে, দ্বিতীয়ত এখানে অনেক লাইট, ক্যামেরা, অনেক মানুষ, সে এগুলো দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। আর অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের এটি একটি বড় সীমাবদ্ধতা, যে পরিবেশ অনুযায়ী যে আচরণ করাটা, সেই আচরণটা ওরা করতে পারে না। থাকুক সোয়াদ সোয়াদের মতো স্বাধীনভাবে। আমরা চলে যাব এখন মায়ের কাছে, যেতে চাচ্ছি। আচ্ছা, আমরা একটু পরে যাব, আমরা এখন একটু বসে গল্প করব, তারপর যাই। হ্যাঁ, একটু বসি তো সোয়াদ, একটু বসি তো। গুড বয়, এই তো সোয়াদ গুড বয়। দর্শক, এখন চলে যাচ্ছি সোয়াদের আম্মু সাবিনা সুমির কাছে। সুমি, কেমন আছেন? জি, ভালো আছি। প্রথমে আপনার সম্পর্কে এবং আপনার সন্তানের সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলুন। আমি সাবিনা সুমি, আমি সাংবাদিকতা পেশায় আছি প্রায় 13 বছর ধরে। আমি পড়াশোনাও করেছি সাংবাদিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
আমার বিয়ের 6 থেকে 7 বছর পরে আমি আসলে বেবি নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একটা সিস্ট জনিত একটা সমস্যার কারণে আমার চিকিৎসা নিতে হয় প্রায় বছরখানেক। সেই মুহূর্তে আমি যখন আমার সোয়াদ কনসিভ করে তখন আমাকে জবটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ ডক্টর বলেছে যে আমি যদি জব কন্টিনিউ করি তাহলে হয়তো এবারও আমার বেবিটা অ্যাবর্ট হয়ে যেতে পারে। 2019-এ আমার ছেলের জন্ম হয়। আমার ছেলের পুরো নাম হচ্ছে সামিন ইয়াসার সোয়াদ। সামিন ইয়াসার একটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে অমূল্য সম্পদ। তো আমার সন্তান আমার জীবনে আসলে অমূল্য সম্পদ হয়ে এসেছে। সেটা যে রূপেই আসুক, সাধারণ রূপে আসুক, অসাধারণ রূপে আসুক, স্বাভাবিক বাচ্চা হয়ে আসুক বা বিশেষ বাচ্চা হয়ে আসুক, আমি মনে করি মহান আল্লাহ তাআলা আমাকে ওর জন্য পছন্দ করেছেন বলেই ওর মতো সন্তান তিনি আমার ভাগ্যে দিয়েছেন। সোয়াদের এখন বয়স কত? ওর বয়স এখন 7 বছর 2 মাস। কখন এবং কিভাবে প্রথম বুঝতে পারলেন যে আপনার সন্তানের বিশেষ সহায়তার প্রয়োজন? সোয়াদের প্রথম জন্মদিনটা আমি আমার বাবার বাড়িতে পটুয়াখালীতে উদযাপন করি। তখন পর্যন্ত সোয়াদ 1 ওয়ার্ড 2 ওয়ার্ড এগুলো বলতে পারতো, এবং তার আই কন্ট্যাক্ট থেকে তখনকার ছবিগুলো যদি দেখেন তার আই কন্ট্যাক্ট কোনো সমস্যা ছিল না, এবং তখন পর্যন্ত তার রেসপন্সও ভালোই ছিল। অন্যদের ক্ষেত্রে যেটা হয় যে বেশি মানুষের মধ্যে গেলে একটা সোশ্যালাইজেশন বা একটা গল্প বলা বা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, মিশে যাওয়ার। কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টোটা হলো, আমার মনে হয় ওই সময়টাতে আমি সোয়াদকে একটু কম সময় দিয়েছি। কিছুদিন ওকে ডিভাইস দেওয়া হয়েছে বেশি, যেমন খাওয়ানোর সময় আমি ডিভাইস দিয়েছি, বা অন্য সময় ও ঘুমাতো না, ওই জিনিসগুলা ও প্রায় রাত 2টা 3টা পর্যন্ত ঘুমাতো না, কিন্তু আমি ওগুলা আসলে বুঝতে পারিনি। শ্বশুরবাড়ির দিকের লোকজন যেটা বলতো আমাকে যে তাদের বাড়িতে অনেক ছেলে বাচ্চাই বা অনেক বাচ্চাই দেরিতে কথা বলেছে, তো এটা হতে পারে যে ও দেরিতে কথা এই জন্য বলছে। কিন্তু আমি যেটা খেয়াল করলাম, ওর রেসপন্সটা একেবারেই কমে গেছে। ওকে ডাক দিলে ও কখনোই রেসপন্স করতো না, ওর মতো থাকতো। কিন্তু বিপরীত দিকে ওর খুব প্রিয় একটা জিনিস, যেমন ও কোক পছন্দ করতো, কোকের যদি আমি বোতলটা খুলতাম, সেটা অনেক দূরে বসেও খুলতাম, ও দৌড়ে চলে আসতো। তো তখন যেটা আমি বুঝতে পারতাম যে ওর কানে শোনায় কোনো সমস্যা নেই, কিন্তু ওর রেসপন্স ইস্যুতে কিছু সমস্যা আছে। তো এগুলো যখন আমি আমার আশপাশের মানুষজন যারা ছিল, আমার বাবা মা, আমার হাজব্যান্ড, তার বাবা মা, তাদের সাথে আলোচনা করতে থাকলাম, তারা বিষয়টাকে তখন অতটা গুরুত্ব দেয়নি। তো তখন আমি বিভিন্ন ইউটিউব প্লাস গুগল, বিভিন্ন সার্চ ইঞ্জিনে এগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম অনলাইনে। আমি যখন ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, আমার সামনে এসে একটা ভিডিও আসে। উনি আমার সাবেক কলিগ ছিলেন, ওনার ওয়াইফ ভাবিকে নিয়ে একটা অনুষ্ঠানে ওনাদের বক্তব্য দিচ্ছেন। ওনাদের চাইল্ড এই সমস্যা ছিল, এসটি সমস্যা ছিল। তখন আমার কিছুটা আমি কিছুটা আশার জায়গা আমার তৈরি হয়, যেহেতু আমার একজন কলিগ, বড় ভাই, আমি তো তার কাছ থেকে ফোন করলে বা যোগাযোগ করলে কিছুটা জানতে পারবো বা এই বিষয়ে একটা সঠিক দিক নির্দেশনা পাবো। আমি পরমুহূর্তে ভাইয়াকে কল দিলাম, এবং আমাকে সে বুঝিয়ে এবং কিভাবে কি করতে হবে, কিভাবে কোথায় যেতে হবে, এটার একটা গাইডলাইন দিয়ে দিয়েছিলেন। তো প্রথমে যেটা করেছি, আমি সোয়াদের বয়স তখন 2 বছর 6 মাস। আমি তখন বারডেমে আসলাম, প্রথমে বারডেম 2 যেটা সেগুনবাগিচায় মা ও শিশুদের, এখানে আমি শিশু বিকাশ কেন্দ্রে সোয়াদকে প্রথমে দেখালাম। তখন তারা আসলে প্রথমে ওকে অটিজম বিষয়টা তারা বলেনি, তারা স্পিচ ডিলে বা ডেভেলপমেন্টাল ডিলে এগুলোই আমাকে বলেছে। যার কারণে প্রথম 2-3 মাস আমি তাদের কথা মতো ওর সাথে খেলেছি, ওকে সময় দিয়েছি, ওর আই কন্ট্যাক্ট বাড়ানোর চেষ্টা করেছি। 3 মাস পর আমি আবার ফলো আপের জন্য আসলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে এটা ডেভেলপমেন্ট ডিলে বা স্পিচ ডিলে না। তখন আমি নিজের থেকেই ওনাদের বললাম যে এটা কি অটিজম হতে পারে কিনা, আপনারা কি মনে করেন? হ্যাঁ, এটার জন্য আমি জানি একটা টেস্ট আসছে অ্যাডোস 2, আমি এটা করাবো কিনা। তো ওনারা যেটা বললেন যে হ্যাঁ, আপনি এটা করাতে পারেন। আমাদের আপনি ইতিমধ্যে আসলে ছেলের এই বিষয়টা নিয়ে অনেক রিসার্চ করেছেন, ইন্টারনেট ঘেটেছেন এবং জেনে গেছেন যে অ্যাডোস 2টাই হচ্ছে সবচেয়ে বেশি এটাকেই ফলো করা হয়। জি।
অ্যাডোসে যেটা ধরা পড়ে, সোয়াদের বয়স তখন 2 বছর 8 মাস, অ্যাডোসে ধরা পড়লো সোয়াদ দের অটিজম মানে এসডি লেভেল হচ্ছে আউট অফ 10 8, মানে সিভিয়ার। সন্তানের অটিজম সম্পর্কে জানার পর আপনার এবং আপনার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল? উত্তরটা নেব একটা বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছে আলোচনায়। সাবিনা সুমি, আপনি বলছিলেন যে আপনারা অ্যাডোস 2 এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হলেন আপনাদের প্রিয় সন্তানটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। যে মুহূর্তে আপনারা জানলেন আপনি এবং আপনার পরিবারের সদস্যরা যে আপনাদের সন্তানটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, ঠিক সেই মুহূর্তে আপনাদের সবার প্রতিক্রিয়া কী ছিল? অটিজম কি, এটা আসলে আমি হয়তো একটু তখন বুঝতে পারছি, কিন্তু আসলে আমাদের পরিবারের মানুষ, আমার বাবা মা বা আমার শ্বশুরবাড়ির দিকের, এদের কাছে আসলে অটিজম মানে হচ্ছে প্রতিবন্ধী, যেটা আমাদের সমাজে এখনও আমি যেটা দেখি যে আমাদের অনেক বেশি শিক্ষিত মানুষ বা অনেক বেশি কর্পোরেট লেভেলের মানুষ, তাদেরও হচ্ছে অটিজম সম্পর্কে আসলে ধারণাটা নেই। তো তখন যেটা হলো যে আমার মা তো কান্নাকাটি করতেছে, যে একদিকে এটা খুবই কষ্টের একটা বিষয় তাদের জন্য, কারণ আমি তাদের বড় সন্তান, তার সন্তান সোয়াদ, এত বছর পর আমার একটা সন্তান এসেছে, প্রথম নাতি। তো সেক্ষেত্রে সবার মনের মধ্যে একটা কষ্টের ছাপ, একটা লজ্জাও পাশাপাশি, যে এটা একটা কেন হলো বা কিভাবে বলবো মানুষের কাছে, এটা একটা বিষয়। কিন্তু আমার বাবা যেটা বললো যে চিকিৎসার খরচ বা সবকিছু শুনে যেটা বললো যে না, আমরা চিকিৎসাটা শুরু করব, সেটা যত দ্রুত সম্ভব। তখন যেহেতু আমরা বাড়িতে চলে গেছি, এখানে আমার ভাইয়েরা ছোট একটা বাসা নিয়ে তখন থাকতো, তখন আমার আব্বা বললেন ঠিক আছে, আমরা আবার বড় বাসা নিব এবং তুমি হচ্ছে ওর চিকিৎসা শুরু করবে যত দ্রুত সম্ভব। উল্টো দিকে আমার শ্বশুর বাড়ির মানুষ যেটা বললো, যখন এই কথাটা তারা জানলো, তাদের মধ্যে প্রতিক্রিয়াটা এরকম ছিল যে একে দিয়ে কিছু হবে না, আর একটা বেবি নিয়ে নাও। সোয়াদের বাবা এই কথাই বললেন? হ্যাঁ, সোয়াদের বাবা একথা সরাসরি বলেন নাই, কিন্তু আমার শাশুড়ি যখন একথা বলেছেন তিনি সাপোর্ট করেছেন এটাতে। এবং তারা বারবারই বলতেছিল সোয়াদের অটিজম এজন্য হয়েছে যে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাচ্চাকে, এইটা মানা করি, ওইটা ধরতে মানা করি, এখানে যেও না, বাইরে গেলে জুতা পরে যাও, খালি পায়ে যেও না, বা বাইরে থেকে এসে হাত মুখ ভালো করে ধো, এই যে নিয়ম কানুন, এই যে বাধা দেই, আমি এই নিষেধাজ্ঞার মধ্যে ওকে রাখি, এবং এটার মধ্যে সে বড় করছি বলেই তার এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, এ ধরনের একটা কথাবার্তা। এবং যখন তারা খরচের বিষয়টা জানলো যে অ্যারাউন্ড 40,000 টাকা, মানে চিকিৎসাটা অনেক ব্যয়বহুল, তখন তারা পুরাটাই হচ্ছে গিয়ে মানে বিষয়টা করে গেল, এড়িয়ে গেল আর কি। এবং তাদের সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য বলেন, খারাপ সম্পর্ক বলেন, এই থেকেই আমাদের শুরু হয়েছে আর কি। আপনার জীবনের সেই কঠিন সময়টার কথা যদি বলেন, যখন আপনার স্বামী আপনাদেরকে ছেড়ে চলে যান, ঠিক সেই মুহূর্তে কি অনুভব করেছিলেন? আসলে চলে গেলেন শব্দটা আমি বলতে চাই না, আমি ছেড়ে চলে এসেছি। আমি যখন দেখলাম যে ওখানে আমার ছেলের, তারা আমার ভেবেই নিয়েছে আমার ছেলেকে দিয়ে কিছু হবে না, আমার সন্তানকে দিয়ে কিছু হবে না, আমার মনে হয় নাই আমি সেইখানে আমার কোনো মানে ভালোবাসা সম্মান দুইটা তো জিনিস, আমার মনে হয়েছে সেখানে আসলে আমার সন্তানের জন্য যেখানে কোনো ভালোবাসা বা সম্মান নেই, সেখানে আমার ভালোবাসা আর সম্মানের জায়গাটা নেই। আর যারা তাকে প্রাথমিক অবস্থায় এভাবে করে বলতে পারে বা চিকিৎসার ব্যবস্থার কথা না বলে তারা ছেড়ে দেওয়ার কথা, তাকে মানে তার মতো করে ছেড়ে দাও, সে তার মতো করে বড় হোক, এটা বলতে পারে, তো তাকে নিয়ে তারা আমি যে লড়াইটা শুরু করব সেখানে তারা থাকবে না, এটা তো আমি বুঝেই গেছি। তখন আমি যখন দেখলাম যে এই লড়াইটাই শুধু আমার পাশে আমার বাবা মা এবং আমার ভাইয়েরা, আমার বোন, এরাই আছে, আমি আমার সেই পথটাই বেছে নিলাম, যেই পথটাতে আমি আমার ছেলেকে নিয়ে লড়াই করে আমার ছেলেকে সুস্থতার দিকে আমি নিয়ে যেতে পারবো।
সুস্থতা তো অবশ্যই যিনি সৃষ্টিকর্তা তার হাতে, কিন্তু চেষ্টাটা তো অবশ্যই তিনি করতে বলেছেন। আপনি অনেক সাহসী একজন নারী, একজন মা, কারণ এরকম একজন তীব্র মাত্রার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানকে চিকিৎসা বলেন বা যে কোনো বিষয়ে বলেন, একা একা নিয়ে পথ চলতে হবে, দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হবে, এগুলি সব ভেবেই তো আপনি আসলে সিদ্ধান্ত নিয়েছিলেন একা পথ চলার, তাই না? আপনার কাছে তখন সম্মানটাই অনেক বড় হয়ে দাঁড়িয়েছে, সন্তানের এবং আপনার নিজের। এবং একটা বিষয় আমি এখানে বলতে চাই, আমি যখন 2018-তে আমার বেবি নেওয়ার চেষ্টা করার শুরু করেছি, সেই মুহূর্তে আমার হাজব্যান্ড আমাকে সবসময় ডিসকারেজ করেছে যে এখন বেবি আমরা নেব না। তখন আমি বলছি যে আমি তখন তাকে এটাই বুঝাইছি যে আমি এখন বেবি নেব এবং এই বেবিটা শুধু আমারই হবে, এবং শেষ পর্যন্ত সেটাই হলো। আর একটা বিষয় যেটা আমি বলতে চাই, যে আমি যখন এই জার্নিটা শুরু করলাম তখন কিন্তু আমি জবও করি না, জবের বাইরে। তাহলে আপনি চিন্তা করেন যে আমি কতটা মানে অনিশ্চিত একটা যাত্রা শুরু করেছি। অবশ্যই একদমই অনিশ্চিত একটি যাত্রা আপনি শুরু করেছিলেন। সোয়াদকে 2022-এর নভেম্বরে থেরাপি সেন্টারে ভর্তি করেছি। আমি নতুন করে আবার জবে ফিরেছি 2023-এর মার্চে। একজন সিঙ্গেল মাদার হিসেবে চাকরি, সংসার এবং আপনার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের যত্ন, এতগুলো কাজ কিভাবে সামলান? চাকরি জীবনে যেটা হয়েছে, আমি বেশিরভাগ সময় লেট নাইটে চাকরি করে অভ্যস্ত ছিলাম, টিভিতে যখন কাজ করেছি, এবং এটাতে আমি সবার খুব অনুপ্রেরণা পেতাম। সাধারণত আমাদের দেশে যেটা হয়, মেয়েরা সাংবাদিকতায় এলেও লেট নাইটের ডিউটিটা করতে চায় না। আর আমি প্রথম দিকে রিপোর্টার হিসেবে জয়েন করলেও পরে আমি ডেস্কে থিতু হয়েছি আর কি, ডেস্কের প্রতি ভালোবাসা থেকে। সেই জায়গাটা থেকে আমি যেটা হলো, থেরাপি শুরু করার পর আমি যেহেতু একটা পত্রিকায় সংবাদপত্রে কাজ শুরু করলাম, সংবাদপত্রের ডিউটিটা সাধারণত বিকেলে হয়, আমি ওটাতে লেট নাইট ডিউটিটা বেছে নিলাম। এটাতে আমার যেটা হলো, আমি সারাদিন ওকে সেন্টারে নিয়ে সময় দিয়ে খাবার, ওর জন্য খাবার প্রিপেয়ার করে বা খাবার খাইয়ে দিয়ে ওকে গোসল করিয়ে সব কিছু, ঔষধ দিয়ে সব কিছু দিয়ে আমি যেতে পারতাম। তো ওই সময় যেটা হয়েছে, আমার বাড়ি থেকে একজন পরিচিত একজন মানুষ আমার সাথে থাকতেন, হেল্প করতেন আমাকে। আচ্ছা। কিন্তু সেই সময়টায় আমি বাড়ির সবার সাথে আমার কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল আমার হাজব্যান্ডের ইস্যুটা নিয়ে। কারণ আমাদের সমাজে যেটা হয়, আসলে হাজব্যান্ডরা যতটাই খারাপ হোক, যতটাই যা হোক, কিন্তু আমাদের পরিবারগুলো কখনোই চায় না যে আমরা তাদেরকে ছেড়ে আসি। এটা আসলে সমাজে একটা খারাপ দিক বলে বিবেচনা হয়, এবং হচ্ছে মেয়েদেরকে দোষারোপটা করা হয়। যার কারণে আমি রাগ করি ফ্যামিলির সবাই বা আত্মীয় স্বজন থেকে কয়েক বছর একেবারে দূরেই ছিলাম বলতে পারেন। এবং একা একাই সামলেছেন? একা একাই সামলেছি, ছেলেকে, সংসারকে, আপনার চাকরিকে। জি জি। এই যে এত ব্যস্ততা, নিজ হাতে বা একা হাতে সব কিছু সামাল দেয়া, চাকরি, সংসার এবং আপনার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের যত্ন, আপনি যেটা বলছিলেন তাতে তো দেখা যাচ্ছে যে পুরোটা সময় আসলে আপনি ব্যস্ত থাকছেন। তো নিজের জন্য সময়টা কোথায় এখানে? আসলে আমার নিজের জন্য কোনো সময় নেই, আমার পুরোটা সময় আমার সন্তানের জন্য। আমার অফিস, আমার সন্তানকে নিয়ে থেরাপি সেন্টারে যাওয়া। অনেক সময় এমনও হয় যে হয়তো ওরা কেউ বাসায় নেই, আমার ভাইয়েরা, আমি অফিস থেকে মেট্রো থেকে নেমে জাস্ট বাসার নিচে গিয়ে ওকে রেডি করা থাকে, ওকে নিয়ে সেন্টারে চলে যাই। হয়তো দেখা যায় যে আমি সারাদিনে কিছু খাইও নি, কিছুই খাইনি। ওকে নিয়ে বাসায় ফিরে একবারে ও মানে দুজনে হয়তো রাতের খাবারটা খাচ্ছি, এরকম হয়। আর বাকি সময় যদি বলেন যে কিছু সময় যদি থাকে আমার, যে আমি হয়তো কিছু সময় অবসরে আছি, এগুলো নিয়ে সবসময় অটিজম বিষয়ে পড়াশোনা, বিশেষ বাচ্চাদের ভিডিওগুলো দেখা, বা বিশেষ বাচ্চাদের নিয়ে কি করা যায়। যেমন আমি একসময় বিতর্ক করতাম, আমি ইউনিভার্সিটিতেও বিতার্কিক ছিলাম, আমি কবিতা আবৃত্তি করতাম, আমি মঞ্চ নাটক করতাম, আমি চিলড্রেন ফিল্ম সোসাইটির সাথে ছিলাম। তো আমার ইচ্ছা আছে যে আমি যদি কখনো এই বাচ্চাদের নিয়ে, কারণ প্রত্যেকটা বাচ্চাই তো ইউনিক, প্রত্যেকটা বাচ্চার এই সমস্যাগুলোও ইউনিক। কেউ হয়তো পুঁতি খাচ্ছে, কেউ হচ্ছে সাবান শ্যাম্পু খাচ্ছে, কেউ আবার মাথা দেয়ালে ঠুকরাচ্ছে, কিন্তু প্রতিটা বাচ্চাই এক একটা ফেরেশতা। আপনি যদি দেখেন, সবচেয়ে সুন্দর বাচ্চাগুলো ওই সেন্টারগুলোতে আপনি গিয়ে পাবেন, সবচেয়ে সুন্দর চোখ, সবচেয়ে সুন্দর চুল, তাদের গায়ের রং সবচেয়ে সুন্দর। তো আমার মনে হয় এই বাচ্চাদের নিয়ে যদি আমি একটা ডকুমেন্টারি করতে পারতাম, এই বাচ্চাদের জীবনের উপরে আমি, বা কোনো একটা বিশেষ বাচ্চার জীবনের উপর আমি যদি একটা শর্ট ফিল্ম করতে পারতাম,
তো আমার এ ধরনের চিন্তা আছে, আমি এগুলো নিয়ে কাজ করতে চাই। দর্শক, আপনারা সাবিনা সুমির কথা শুনে বুঝতেই পারলেন যে আসলে এই বিশেষ পথ যেটা তিনি চলছেন একা একা তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে, সেখানে আসলে তার জন্য কোনো বিরতির সময় নেই, জায়গা নেই। এ এক অবিরাম যাত্রা এবং সেখানে নিজের কথা ভাবারও কোনো ফুসরত নেই। এটাই আসলে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের মায়েদের জীবনের বাস্তবতা। আর সাবিনা সুমি যেহেতু একজন সিঙ্গেল মাদার, তার জীবনের এই বাস্তবতাটা কতখানি কঠিন আরও বিস্তারিত জানতে চাই, শুনবো একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে জেনাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আবারও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি মূল আয়োজনে। সোয়াদ পাশেই বসে আছে আমার, আমি আবার একটু চেষ্টা করব সোয়াদের সাথে গল্প করার। সোয়াদ কি করছে? সোয়াদ কি করছে? না, সোয়াদ আসলে অনেক বেশি অস্থির হয়ে গেছে, অনেক এক্সাইটমেন্ট তার। কি করবে, কিভাবে তার সেই এক্সাইটমেন্টটা সে প্রকাশ করবে ও বুঝে পাচ্ছে না। ও ওর মতো করে চেষ্টা করছে, কিন্তু ওদের ভাষা বোঝার সেই সক্ষমতা তো আমাদের নেই, আমরা বুঝতে পারছি না। সোয়াদ কি বেড়াতে যাবে, ঘুরতে যাবে? সোয়াদ, তুমি কি ঘুরতে যেতে চাও? বেলুন চাও? তোমাকে কি আমি একটা বেলুন এনে দেবো এখন? সোয়াদ, একটা বেলুন এনে দিই তোমাকে? না, কোনো মনোযোগ নেই, সে অনেক ব্যস্ত তার নিজের কাজ নিয়ে। ঠিক আছে, সোয়াদ নিজের মতো থাকুক, আমরা চলে যাচ্ছি সোয়াদের আম্মু সাবিনা সুমির কাছে। এই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছা করছে, আপনি একটু আগে বলছিলেন যে সোয়াদের যখন ডায়াগনোসিস হয় তখন কিন্তু তীব্র মাত্রার অটিজমটাই শনাক্ত হয়েছিল। আপনি বললেন যে ওর কোনো হাইপার অ্যাক্টিভিটি ছিল না, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সোয়াদ অনেক অস্থির, তার হাইপার অ্যাক্টিভিটি অনেক প্রবল। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। ওর সেন্টারে ওর ইন্টারভেনশনাল যে ক্লাসগুলো এবং হচ্ছে থেরাপিতে ও সবচেয়ে মনোযোগী এবং সবচেয়ে গুড বাচ্চা ছিল ওখানে। সে সহজেই বসে গেছে, সিটিং যেটা বলে ওখানে, সিটিংটা ওর খুব দ্রুত চলে আসছে এবং ও যে কোনো কাজই সে হয়তো কষ্ট হতো, কিন্তু মিস বা স্যাররা বলছে এটা করেনি সোয়াদ, এরকম কোনো রেকর্ড ওখানে তার নেই। যে কাজটা তাকে দেওয়া হতো ওইটা সে না পারলে বারবার চেষ্টা করতো, নিজের থেকে বাসায় বসেও সে চেষ্টা করতো। এই জিনিসটা তার মধ্যে ছিল, যার কারণে সোয়াদের গত বছর নভেম্বরের দিকেই মূলত কথা, তার ওয়ার্ড আসা ফুললি সে মানে ওয়ার্ড বলতে পারা। তার মানে সোয়াদ আগে কথা বলতো না? না, সোয়াদ একদমই 1.5 বছর বয়সের পর থেকে সোয়াদের একদমই নন ভার্বাল ছিল, সোয়াদ কোনো কথাই বলতো না। ওর ঠান্ডা সমস্যার কারণে আমি যেটার হয়েছে, বারবারই বাধার সম্মুখীন হয়েছে, ওকে আমি হাইড্রোথেরাপিটা নিয়মিত দিতে পারতাম না, যেটা হাইড্রোথেরাপিটা বলা হয় কথা বলা বা ওয়ার্ড আসার জন্য খুব বেশি সহায়ক। কিন্তু যেটা হয়েছে যে এই কথা আসা এবং তার বুদ্ধি, কগনিশন লেভেলটা, কমিউনিকেশন লেভেলটা বাড়ার সাথে সাথে তার কিছু খারাপ জিনিসও চলে আসছে। খারাপ জিনিস বলতে এটাই বোঝাবো যে যেটা তার হাইপার অ্যাক্টিভিটি ছিল না, হাইপার অ্যাক্টিভিটি তার মধ্যে চলে আসছে। তার কিছু বিহেভিয়ার ইস্যু চলে আসছে, যেমন এক টিচারকে সে খুবই পছন্দ করতো, তার কথা খুবই শুনতো, এখন সেই টিচারের সাথে সে একদমই কাজ করতে যাচ্ছে না। সে তাকে অপছন্দ করতেছে তা না, সে যখনই বুঝতে পারতেছে তাকে যে বুদ্ধির লেভেল তার বাড়ার সাথে সাথে তাদের কাজের লেভেলটাও বাড়ে। বলা হয় যে তাদের মনের বয়স এত, সেই অনুযায়ী কাজ দেয়। তো তাকে যখন 40 মাসের বয়সে কাজ থেকে 42 মাসের কাজ দেয়া হচ্ছে, তখন তো সে কাজটা একটু কঠিন করতে যাচ্ছে না, তখন সে বুঝতে পারতেছে যে এটা কঠিন কাজ, তখন সে তাকে অ্যাভয়েড করা বা সে আসলে একটু কান্নাকাটি বা একটু করা শুরু করেছে, মানে তার কাছে যেতে চাচ্ছে না, এই ধরনের বিষয়। এবং জিদ করাটা তার শুরু হয়েছে এবং সে হচ্ছে গিয়ে ইদানিং জিনিসপত্র ছুঁড়ে মারে এবং হচ্ছে অনেক কিছু হয়তো টু ওয়ার্ড দিয়ে সে আমাদের বুঝাতে পারতেছে না,
তার হয়তো কগনিশন লেভেল বেড়েছে, কিন্তু তার ওয়ার্ডের পরিমাণ তো সেই অর্থে বাড়ে। তাহলে বুঝতে পারছি যে তার আগের অনেক সীমাবদ্ধতা দূর হয়েছে, পাশাপাশি নতুন কিছু সমস্যা আসলে তৈরি হয়েছে। আপনি যেটা বলছিলেন যে অস্থিরতা বেড়ে গেছে, দুই শব্দ ব্যবহার করে কথা বলতে পারছে না, এই বিষয়গুলো এখন বর্তমান চ্যালেঞ্জ তার। জি জি। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলাটা একদমই সহজ না। যেখানে মা বাবা দুজনে মিলে হিমশিম খান, সেখানে তো আপনি এককভাবে তাকে নিয়ে পথ চলছেন। সিঙ্গেল মাদার হিসাবে সোয়াদের মতো একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলতে যেয়ে আসলে কী ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে? সবসময় যেটা সম্মুখীন হয়েছে যে আমার বাচ্চা এরকম একটা বিশেষ বাচ্চা, এটাকে নিয়ে মানে এটার জন্য মায়েরাই দায়ী, এরকম একটা কথা যে মায়েদের জন্য এরকম হয়েছে বা মায়েরা দায়ী। আরেকটা যেটা আমার সবসময় মনে হয়েছে যে আমি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত একটা জায়গায় আমি থেরাপি দিতে পারতেছি, কিন্তু এই বয়সটা পার হয়ে যাওয়ার পর আসলে কি জীবনব্যাপী বিধানটা আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, সমাজ ব্যবস্থা এগুলো কি ওদের জন্য করে রেখেছে কিনা, এটা মানে বরাবরই আমাকে একটা ভাবায়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমি চিন্তা করি যে আমি যতদিন বেঁচে আছি তারপরে আসলে বিষয়গুলা কিভাবে ও ম্যানেজ করবে বা ওর জন্য কি আমি করে যেতে পারবো, এটা একটা সবসময় আমার চিন্তার বিষয় হয়ে রয়েছে। এখনকার চ্যালেঞ্জটা হচ্ছে ওর যেহেতু বিহেভিয়ার ইস্যুগুলো বেড়ে গেছে, এখন ওর ডবল থেরাপি দরকার, মানে একবেলা সেন্সরি একবেলা হাইড্রো, হ্যাঁ, এবং এটা নিয়মিতই করতে হবে এরকম একটা বিষয়। সেক্ষেত্রে সময়টা একটা বড় বিষয়, কখন ওকে কে নিয়ে যাবে, সেক্ষেত্রে টাকা তো অবশ্যই, অর্থ তো অবশ্যই একটা অনেক বড় বিষয়। তো এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তের চ্যালেঞ্জটা আমি মনে করি ও বড় হচ্ছে, ওকে আমি কোন স্কুলে দিব, সেই স্কুলটা কেমন হবে, সেই স্কুলটা আদৌ কি মানে আমাকে নিবে কিনা, আমাকে অ্যাকসেপ্ট, আমার ছেলেকে অ্যাকসেপ্ট করবে কিনা, এরপর এই স্কুলটা আমি কতদূর ওকে নিয়ে কন্টিনিউ করতে পারবো, এরপরে কি হবে। আসলে এই জিনিসগুলাই আমাকে এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে। আমাদের এই সমাজে আমাদের সোয়াদদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য কী ধরনের সুযোগ সুবিধাটা থাকা একান্ত অপরিহার্য সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে? আমাদের মতো মায়েরা যাতে এই বিষয়টা নিয়ে আগায় আসে, তাহলে হবে কি সমাজের যারা এখনো এই বিষয়টা নিয়ে ভুল ধারণার মধ্যে আছে, অটিজম কি, অটিজম বাচ্চার আসলে কি করা উচিত, তাহলে অন্যদের সচেতন করে তোলার প্রথম দায়িত্বটা আমাদেরই কাঁধে তুলে নিতে হবে মা হিসেবে। আমরা অনেক সময় ভাবি যে একটা প্রতিবন্ধী বাচ্চা মানে সমাজের জন্য বোঝা, এটা না ভেবে আমরা যাতে ওরা কোন দিকটাতে দক্ষ, ওরা কোন দিকটাতে ভালোভাবে পছন্দ করে এবং সেইটা দিয়ে তারা বড় হতে পারে, সেইটাকে যাতে সাপোর্টিভ একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারি, এটার একটা ব্যবস্থা করা। আর একটা বিষয় খুবই জরুরি, সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা দেখতে পাই যে এদের জন্য কথা বলতে গেলে অনেকে লজ্জা পায়। এটা যে একটা লজ্জার বিষয় না, এটা অন্য 8-10টা সাধারণ রোগের মতোই একটা বিষয়, সেটাকে আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনি বারবারই বলছেন যে সোয়াদের চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। হ্যাঁ, আমরা জানি যে একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদেরকে যেতে হয়, সেক্ষেত্রে চিকিৎসাটা খুব স্বাভাবিকভাবেই ব্যয়বহুল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এককভাবে এই চিকিৎসা খরচ পাশাপাশি সোয়াদের সব কিছুই আসলে পালন করছেন। ছোট্ট করে একটু জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে সোয়াদের বাবা বা তার যে বাবার পরিবার আছে, সেখান থেকে কোনো সাপোর্ট কি সোয়াদ পাচ্ছে না? তাদের সাথে আমি নেই, তাদের সাথে আনুষ্ঠানিকভাবেই আমি নেই। তারপরও আমি পুরোপুরি আসলে ওইভাবে বলতে চাচ্ছি না বিষয়টা, কিন্তু যতটুকু আমি বলবো সেটুকু হচ্ছে চিকিৎসার খরচ তো অনেক দূরের কথা, আমি তাদের থেকে কোন ধরনের যোগাযোগ এ পর্যন্ত যে ও কেমন আছে, ওর কতটুকু ডেভেলপ হয়েছে, এবং তারা আমার আশপাশেই আছে, মানে আমার তারা এমনও না যে রাজধানীর বাইরে আছে, অনেকে আছে তাদের খুব নিকটাত্মীয় যারা আমার খুব আশেপাশেই থাকেন, তারাও কখনো খোঁজ নেন না। সাবিনা সুমি, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সোয়াদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানরা যে পরিবারগুলোতে আছে, সেই পরিবারগুলোর উদ্দেশ্যে, আমাদের সমাজ এবং রাষ্ট্রের উদ্দেশ্যে আপনার অবস্থান থেকে আপনি কী বার্তা দিতে চান? আমি প্রথমে প্যারেন্টসদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে যখনই আপনার বাচ্চাকে এরকম দেখবেন যে সে কথা বলছে না বা সে রেসপন্স করছে না, তার আই কন্ট্যাক্ট নেই, অবশ্যই যত দ্রুত সম্ভব আপনি কোনো কারো কথা শুনবেন না, সে আপনার যত নিকটাত্মীয় হোক,
সে যতই আপনাকে যুক্তি দিক, সে যতই আপনাকে কুসংস্কার বা মিথ বলুক, আপনি এটা না শুনে যত দ্রুত সম্ভব আপনি এখন বাংলাদেশের প্রায় সব হসপিটালে শিশু বিকাশ কেন্দ্র রয়েছে, সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। সেখানে প্রাথমিক ডায়াগনোসিসের পর আপনি ডিসিশন নেবেন, আপনি হচ্ছে থেরাপি নেবেন বা যে কোনো সিআরপি আছে সেখানে যেতে পারেন। আর সমাজের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে অটিজম কোনো গালি নয়, অটিস্টিক কোনো গালি নয়। আপনারা এই বিষয়টা সবাই সবার জায়গা থেকে যদি বিবেচনা করেন, সচেতন হন, তবেই কেবল আমরা এই বাচ্চাদের পাশে দাঁড়াতে পারবো, সত্যিকারভাবে যেটা হবে পাশে দাঁড়ানো। রাষ্ট্র এবং সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই বাচ্চাদের পূর্ণাঙ্গ জীবন প্রক্রিয়াটা যাতে শেষ পর্যন্ত তারা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই পর্যন্ত একটা জীবন প্রক্রিয়া, জীবন বিধান যদি আমি বলি, ব্যবস্থাটা রাষ্ট্র যদি তাদের জন্য করে দেয়, তাহলে আমাদের মায়েরা, আমাদের প্যারেন্টসরা আমরা নিশ্চিন্তভাবে তাদেরকে রেখে আমি বলবো যে আমরা নিশ্চিন্তভাবে এই পৃথিবী থেকে চলে যেতে পারবো। না হলে তাদের জন্য আমরা মনে হয় যে মৃত্যুর পরেও আমরা শান্তি পাবো না। আসলে সাবিনা সুমি, আপনাকে এবং আপনার সন্তান সোয়াদকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। বিশেষ করে আমাদের সোয়াদকে অনেক বেশি ধন্যবাদ যে এই ছোট্ট মানুষটা তার এত সীমাবদ্ধতা নিয়ে ধৈর্য ধরে আমাদের সাথে থাকলো এবং যেটুকু সময় দিক, যেটুকু প্রচেষ্টাই তার ছিল, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া, অনেক বেশি পাওয়া। অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা আমাদের এই ছোট্ট বন্ধু সোয়াদের জন্য। দর্শক, আজকের পর্বে আমরা দেখলাম একজন মায়ের গল্প, কিন্তু সত্যি বলতে এটি শুধু একজন মায়ের গল্প নয়, এটি একটি সাহসের গল্প, ভালোবাসার গল্প এবং হার না মানা এক মানবিক সংগ্রামের গল্প। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যখন অনেকেই পাশে থাকার কথা ভুলে যায়, তখনও একজন মা তার সন্তানের হাত ছাড়েন না। প্রতিদিনের ক্লান্তি, অর্থনৈতিক সংকট, অনিশ্চয়তা আর সামাজিক চাপের মাঝেও তিনি বেঁচে থাকেন তার প্রিয় সন্তানকে ঘিরে। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশু কোনো পরিবারের বোঝা নয়, তারা আমাদের সমাজেরই সন্তান। তাদের বিকাশের জন্য যেমন পরিবারের ভালোবাসা প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন আমাদের সবার সহযোগিতা, গ্রহণযোগ্যতা এবং সহমর্মিতা। আমাদের আজকের অতিথিকে আন্তরিক ধন্যবাদ তার জীবনের এত ব্যক্তিগত এবং বেদনাময় অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। এই সাহসী মা আর তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের এই বিশেষ পথ চলায় অফুরন্ত ভালোবাসা এবং অজস্র শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।